মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন বাই বার্টল্ট ব্রেক্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের কন্টিনেন্টাল লিটারেচার কোর্সের অন্তর্ভুক্ত বার্টল ব্রেচ এর বিখ্যাত নাটক মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে করা হবে। এটি এমনভাবে সাজানো হয়েছে যেন পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে সহজেই তৈরি করা যায় এবং সুন্দরভাবে খাতায় উত্তর করে দিয়ে আসা যায়। তো প্রথমে আমরা নাটকের পরিচিতি ও প্রকাশনা সম্পর্কে জানবো। বলে রাখছি এটি একটি নাটক বা ইপিক প্লে বলতে পারি আমরা। তো নাটকের পরিচিতি ও প্রকাশনা সম্পর্কে জেনে নিই। ধরুন, এটি একটি এপিক থিয়েটার বা মহাকাব্যিক নাটক। এটি একটি রাজনৈতিক এবং যুদ্ধ বিরোধী ট্র্যাজেডি। তো বিষয়গুলো মনে রাখবে কি, এপিক থিয়েটার বা মহাকাব্যিক নাটক এবং অন্যটি হচ্ছে রাজনৈতিক যুদ্ধ বিরোধী ট্র্যাজেডি, অ্যান্টি ওয়ার ট্র্যাজেডি। রচনাকাল, এটা কত সালে রচিত হয়েছে? 1939 সালে বার্টল ব্রেচ এটি রচনা করেন। প্রথম প্রকাশ মঞ্চায়ন এগুলো দরকার নেই, মূল ভাষাটা একটু জেনে রাখতে পারো। এটা হচ্ছে জার্মান। জার্মান ভাষায় মূলত ফার্স্ট এটা লেখা হয়েছিল, পরে এটাকে ট্রান্সলেট করা হয়েছে বিভিন্ন ভাষায়। তো পটভূমি এবং লেখার উদ্দেশ্য, যে কেন এই প্লেটা লেখা হয়েছিল, এর পেছনের কারণ কি ছিল, এর পেছনের উদ্দেশ্য কি ছিল। তো ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আগে জেনে নেই। নাটকটি সপ্তদশ শতকে 1618 থেকে 1648 সালের মধ্যে ইউরোপের কুখ্যাত 30 ইয়ার্স ওয়ার 30 বর্ষীয় যুদ্ধ এর পটভূমিতে রচিত। এই যুদ্ধটি ক্যাথলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে ধর্মীয় মুখোশে আসলে ক্ষমতা, লোভ ও অর্থনৈতিক স্বার্থে সংগঠিত হয়েছিল। সুতরাং এটি ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের ওই পটভূমি দিয়ে লেখা হয়েছে। লেখার উদ্দেশ্য কি ছিল? যে কেন লেখক এই প্লেটি লিখেছে? 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন ব্রেক্ট হিটলারের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করার জন্য এটি লেখে। কারণ হিটলার চেয়েছিল পুরো বিশ্বের মধ্যে একটা যুদ্ধ বা আম মারামারি বা এই ধরনের খারাপ বিষয়গুলো চলে আসুক। তো তখন পুরো বিশ্বকে সতর্ক করার জন্য বার্টল্ট এই প্লেটা লিখেছেন। তো বার্টল ব্রেক্ট দেখাতে চেয়েছেন যে যুদ্ধ কোনো বীরত্বের জায়গা নয়। যুদ্ধ হলো একটি বড় ব্যবসা। এই ব্যবসাটা কি করে? যা সাধারণ মানুষকে শোষণ করে এবং পুঁজিবাদের নিষ্ঠুরতাকে টিকিয়ে রাখে। তো এরপরে আমরা ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জেনে নেই। প্রথমেই হচ্ছেন প্রোটাগনিস্ট মাদার কারেজ। উনিই মূল চরিত্র। আসল নাম আনা ফিয়ারলিং। তিনি একজন যাযাবর ব্যবসায়ী নারী, মানে ঘুরে ঘুরে যিনি ব্যবসা করে। তিনি যুদ্ধের বাজারে ক্যান্টিন ওয়াগন পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবন ধারণ করেন। তিনি একই সাথে মমতাময়ী মা এবং একজন অতি লোভী ব্যবসায়ী। তো আমরা মূলত এই প্লের মধ্যে একজন মা এর ব্যবসা এবং সন্তানের প্রতি ভালোবাসার যে ব্যালেন্সটা, এটা দেখব এবং পরবর্তীতে যুদ্ধের ফলে কি ঘটে তাই দেখব। এরপর আছে আইলিফ। আইলিফ হচ্ছে মাদার কারেজের ছেলে। সে অত্যন্ত মানে এই আইলিফ হচ্ছে বড় ছেলে, হ্যাঁ? সে ছিল অত্যন্ত সাহসী, দুঃসাহসিক এবং যুদ্ধপ্রিয়। এরপরে দ্বিতীয় জন হচ্ছে সুইস চিজ। ইনিও কারেজের ছেলে। ইনি হচ্ছেন কারেজের ছোট ছেলে। সে ছিল অত্যন্ত সৎ, বিশ্বস্ত এবং সরল প্রকৃতির। যুদ্ধের ক্যাশিয়ার হিসেবে সে দায়িত্ব পালন করে। তারপর আছে ক্যাটরিন। ক্যাটরিন হচ্ছেন কারেজের একমাত্র বোবা মেয়ে। সে অত্যন্ত দয়ালু, আবেগপ্রবণ এবং পরোপকারী। তো মাদার কারেজের চিলড্রেন ছিল কয়জন? 3 জন। 2 জন ছিল ছেলে, 1 জন ছিল মেয়ে। ছেলে কে? ছেলে হচ্ছে আইলিফ আর হচ্ছে সুইস চিজ, আর মেয়ে হচ্ছে ক্যাটরিন। এই ছিল তার ফ্যামিলি। এরপরে আরো কিছু ছোট ছোট ক্যারেক্টার্স আছে, জেনে রাখা যেতে পারে। প্রথম হচ্ছে দেখো বাবুর্চি বা পিটারটার, একজন চতুর ডাচ বাবুর্চি যে কারেজের সাথে ব্যবসায়িক ও প্রেমের সম্পর্কে জড়ায়। তারপরে আছে দ্য চ্যাপলিন, পাদ্রী, একজন ভণ্ড প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক। তিনি যুদ্ধের গতি বুঝে নিজের স্বার্থে রূপ বদলান এবং কারেজের ওয়াগনে আশ্রয় নেন। তারপরে হচ্ছে ইভেট পটিয়ার। ইভেট পটিয়ার কে ছিলেন? একজন পতিতা যে যুদ্ধের কারণে সর্বস্ব হারিয়েছে। পরবর্তীতে একজন ধনী বুড়োকে বিয়ে করে সে বড়লোক হয়। তো এনার কথা আমরা খুব কমই পাবো ঘটনার মধ্যে। তো চলো আমরা বিস্তারিত সামারি বা নাটকের ঘটনা প্রবাহ জেনে নেই। ডিটেইল সামারি। নাটকটি 12টি দৃশ্যে এবং দীর্ঘ 12 বছরের চলা যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তো এখানে আমরা খুবই শর্ট করে মূল ঘটনাগুলোকে জানার চেষ্টা করব। প্রথম ঘটনাটা হচ্ছে সূচনা ও আইলিফের বিদায়। মাদার কারেজ তার 3 সন্তানকে নিয়ে ওয়াগন গাড়ি টেনে যুদ্ধের বাজারে জিনিসপত্র বিক্রি করেন।
ওয়াগন কি? ওয়াগন হচ্ছে এক ধরনের গাড়ি, যে গাড়িতে করে যুদ্ধের ময়দানে বা যুদ্ধ যেখানে সংঘটিত ওইখানে ঘুরে, ঘুরে তিনি জিনিসপত্র বিক্রি করতেন যোদ্ধাদের কাছে। তিনি যুদ্ধ থেকে লাভবান হতে চান, আবার সন্তানদের যুদ্ধ থেকে দূরেও রাখতে চান। মানে তিনি যুদ্ধ থেকে যুদ্ধের মধ্যে বিজনেস করে লাভবান হতে চান, আবার নিজের সন্তান যাতে যুদ্ধে না জড়ায় সেদিকেও তিনি সতর্ক থাকতে চান। কিন্তু এক রিক্রুটিং অফিসার কারেজকে ব্যবসার কথায় ব্যস্ত রেখে তার বড় ছেলে আইলিফকে সেনাবাহিনীতে যোগ দিতে প্ররোচিত করে। মানে তাকে বোঝানো হয় বিভিন্নভাবে যে, "আপনি তো ভালোভাবেই বিজনেস করছেন, আপনার ছেলেকে আমাদের সাথে যোগ দিতে দিন।" তো আইলিফ কি করে? যুদ্ধে চলে যায়। আইলিফকে মনে আছে? মাদার কারেজের বড় ছেলে। তারপর আইলিফের তথাকথিত বীরত্ব, আইলিফ অনেক বীরত্ব দেখায় যুদ্ধের ময়দানে। কি রকম বীরত্ব? দেখা যাক। ২ বছর পর কারেজ প্রোটেস্ট্যান্ট শিবিরের এক বাবুর্চির সাথে দরদাম করার সময় আইলিফের দেখা পান। মানে সে তো যুদ্ধে চলে গেছিল, হঠাৎ করে মায়ের সাথে দেখা। আইলিফ তার সেনাপতির কাছে প্রশংসিত হচ্ছে। মানে তার যে সেনাপতি সে আলিফের অনেক প্রশংসা করছে। কেন? কারণ সে স্থানীয় কৃষকদের ঠকিয়ে তাদের গবাদি পশু ছিনিয়ে এনেছে। মানে এই ওদের ক্ষতি হোক, কিন্তু যুদ্ধ যাদের পক্ষে করেছে তাদেরকে তো অনেক লাভবান করেছে আইলিফ। এজন্য সে তার সেনাপতির কাছে কি হচ্ছে? প্রশংসিত হচ্ছে। কারেজ তার ছেলের এই সহিংসতাকে বাহবা দিলেও তাকে সতর্ক করেন। কি সতর্ক করেন? যে এটা কোনো ভালো কাজ না, বা তুমি যেই পথে আছো এটা ঠিক না, এ ধরনের। এর পরের ঘটনা চলে আসে। এর পরে কি হয়েছিল? সুইস চিজের মৃত্যু। সুইস চিজকে মাদার কারেজের ২য় ছেলে। এর মধ্যে ছোট ছেলে সুইস চিজ প্রোটেস্ট্যান্ট সেনাবাহিনীর ক্যাশিয়ারের চাকরি পায়। তো উনি তার ২য় ছেলে আবার প্রোটেস্ট্যান্ট সেনাবাহিনীর পক্ষে চলে যায়। কেন? কারণ সেখানে ক্যাশিয়ারের চাকরি পায়। ক্যাথলিকরা হঠাৎ আক্রমণ করলে সুইস চিজ সেনাবাহিনীর টাকার বাক্সটি লুকিয়ে ফেলে। যেহেতু সে ক্যাশিয়ার, শত্রুরা তাকে ধরে ফেলে। কারেজ তার ওয়াগন বন্ধক রেখে ঘুষ দিয়ে ছেলেকে বাঁচাতে চান। মানে ছেলে যেহেতু আটকা পড়েছে, সে চেয়েছে যে ওয়াগনটাই তো তাদের সম্পদ, এটাকে বন্ধক রেখে যে টাকা পাবে সেই টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনবে। এটা একটা ওই যে আমাদের দেশে যেমন পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে আনা হয় না, ঠিক ওই টাইপের কিছু একটা। কিন্তু টাকার অঙ্ক নিয়ে কারেজ অতিরিক্ত দরদম বার্গেনিং করতে গিয়ে সময় নষ্ট করে। মানে কয় টাকা দিবে, কয় টাকা ফেরত দিবে, ওয়াগন বন্ধক রাখবে, কতদিন কর দিবে, এরকম নানান উম তিনি ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে সময়গুলো নষ্ট করে ফেলে। এদিকে তার ছেলেকে তো মেরে ফেলা হয়। ফলে ক্যাথলিকরা সুইচ চিজকে গুলি করে হত্যা করে। কারেজ নিজের ওয়াগন ও ব্যবসা বাঁচাতে নিজের মৃত ছেলের লাশ চিনতেও অস্বীকার করেন। কারণ তার কাছে এখন মনে হয় ছেলে তো মরেই গেছে, আমার বিজনেস বাঁচিয়ে না রাখলে আমি খাবো কি? তো এই টাইপের চিন্তা ভাবনা করে সে মাতৃত্বকে ত্যাগ করে সে তার বিজনেসটাকে আগে নিয়ে গেছে। তো এরপরে পাদ্রী ও বাবুর্চির আগমন ঘটে। যুদ্ধের বাজারে কারেজের সঙ্গী হয় এক ভণ্ড পাদ্রী এবং পরবর্তীতে আরেক চতুর বাবুর্চি। তারা কারেজের সাথে থেকে যুদ্ধের সুবিধা ভোগ করতে থাকে। মানে এরা সবাই সুবিধাভোগী, যুদ্ধ চলতেছে তারা তাদের সুবিধা ভোগ করতেছে। তারপরে তার মেয়ে ক্যাটরিনের উপর অত্যাচার হয়। কিরকম অত্যাচার দেখো। কারেজের বোবা মেয়ে ক্যাটরিন এক বাজারে জিনিসপত্র আনতে গিয়ে সৈন্যদের দ্বারা আক্রান্ত হয় এবং তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়। ব্রেখট দেখিয়েছেন কিভাবে যুদ্ধ নির্দোষ ও সুন্দর জিনিসকে ধ্বংস করে। ক্যাটরিন তো সম্পূর্ণ নির্দোষ, ইনোসেন্ট একটা মেয়ে ছিল, তাকে শুধু শুধু কি করা হয়েছে? আক্রমণ করা হয়েছে। তার মানে যুদ্ধ যে শুধু খারাপ লোকদের বা যুদ্ধের সাথে লিপ্ত লোকদেরকেই ধ্বংস করে এরকম না, নির্দোষ সুন্দর জিনিসকেও ধ্বংস করে, এটা এখানে দেখানো হয়েছে। শান্তির অভিশাপ ও আইলিফের মৃত্যুদণ্ড। হঠাৎ সাময়িকভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা আসে। কারেলজের কাছে এই শান্তি একটি অভিশাপের মতো মনে হয়। কেন? কারণ এই শান্তি চুক্তি হলে তো তার বিজনেস বন্ধ হয়ে যাবে, কারণ যুদ্ধ থামলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই শান্তির সময় আইলিফ আবার কৃষকদের বাড়ি লুট করতে গিয়ে ধরা পড়ে। যুদ্ধের সময় যা বীরত্ব ছিল, শান্তির সময় তা অপরাধ হিসেবে গণ্য হয়। মানে আইলিফ আগে যখন লুটপাট করত তখন তার অপরাধ ছিল না, কারণ তখন যুদ্ধ চলাকালীন সময় ছিল। এখন যেহেতু যুদ্ধ শেষ বা যুদ্ধবিরতি, এখন যে লুটপাট করতে গিয়েছে সে, এজন্য তাই সে ধরা পড়েছে এবং এটা এখনো তার বীরত্ব না, এখন এটা হয়ে গেছে অপরাধ। ফলে আইলিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর কারেজ ব্যবসার কাজে বাইরে থাকায় এই খবর জানতেও পারে না, মানে তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মা সেটা জানেই না। এরপরে কি হয়? এরপরে আরেকটা ঘটনা ঘটে, বাবুর্চির প্রস্তাব ও কারেজের প্রত্যাখ্যান। যুদ্ধ আবার শুরু হয়। অলরেডি কিন্তু সে ২ ছেলেকে হারিয়ে ফেলেছে। যুদ্ধ মাঝখানে বিরতি গিয়েছে, তার মধ্যেও এখন আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। বাবুর্চি তার মায়ের কাছে একটি সরাইখানা উত্তরাধিকার সূত্রে পায়। বাবুর্চি ওই যে মাদার কারেজের সাথে যে থাকতো, তিনি কি করেছে? তার মায়ের কাছ থেকে একটা সরাইখানা পেয়েছে।
উত্তরাধিকার সূত্রে, মানে এখন সেই সরাইখানার মালিক। সে কি করেছে, সে কারেজকে তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। এটা তো কারেজের জন্য খুবই ভালো একটা সংবাদ। ঘুরে 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 যুদ্ধের বাজারে জিনিসপত্র বিক্রি করার থেকে একটা সরাইখানার মালিক হয়ে সেখানে কাজ করাটা তো ভালো। কিন্তু শর্ত দিয়েছিল কি বাবুর্চি, যে শর্ত দেয় যে বোবা মেয়ে ক্যাথরিনকে সাথে নেওয়া যাবে না। কিন্তু এই মেয়েটা এখন কি করবে তাহলে? দুই ছেলে তো নেই, এই মেয়ে আর মা মিলেই তো সংসার। কিন্তু সেই লোকটা বলেছে, মানে ওই যে বাবুর্চি ছিল, সে বলেছে যে ক্যাথরিনকে সাথে নেওয়া যাবে না। তখন কারেজ তার সমস্ত লোভের ঊর্ধ্বে উঠে মাতৃত্বের টানে বাবুর্চির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ক্যাথরিনকে নিয়ে একা পথ চলতে শুরু করে। এখান থেকেই তার ভূমিকা শেষ। এরপরে ক্যাথরিনের মহৎ আত্মত্যাগ ও মৃত্যু। নাটকটির ক্লাইম্যাক্স ঘটে হ্যাল শহরে। হ্যাল নামক শহরের নামটা মনে রাখবে, হ্যাল শহর। ক্যাথলিক সৈন্যরা রাতে অন্ধকারে ঘুমন্ত প্রোটেস্ট্যান্ট শহরের ওপর আকস্মিক হামলার পরিকল্পনা করে। মানে ক্যাথলিকরা যখন ঘুমিয়ে থাকবে, প্রোটেস্ট্যান্টরা যখন ঘুমিয়ে থাকবে, তখন ক্যাথলিকের যে সৈন্যরা আছে ওদের উপর ঝাঁপিয়ে পড়বে, এরকম পরিকল্পনা করে। আর এই কথাটা, তারা শহরে শিশুদেরকে হত্যা করতে চায়। আর এই কথাটা ক্যাথরিন জানতে পেরে কি করে, একটা বাড়ির ছাদে উঠে জোরে জোরে ড্রাম বাজাতে শুরু করে, যাতে শহরের মানুষ জেগে ওঠে। জেগে উঠলে তো আর ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করা যাবে না। তো ওই যে ক্যাথলিক সৈন্যরা ছিল, তারা তাকে ড্রাম থামাতে বলে এবং গুলি করার হুমকি দেয় যে তুমি যদি ড্রাম না থামো তোমাকে গুলি করে মেরে ফেলা হবে। কিন্তু ক্যাথরিন নিজের জীবনের তোয়াক্কা না করে ড্রাম বাজিয়েই চলে। শহরবাসী জেগে ওঠে এবং রক্ষা পায়। কিন্তু সৈন্যরা কি করেছে, ক্যাথরিনকে গুলি করে আসলে হত্যা করে ফেলেছে। তো উপসংহারে গিয়ে আমরা দেখতে পারি, কারেজ তার শেষ সন্তান ক্যাথরিনের মৃতদেহের পাশে এসে কাঁদেন। কিন্তু তার ট্র্যাজেডি হলো, তিনি এই চরম শোকের পরও যুদ্ধ থেকে শিক্ষা নেন না। তিনি একাই তার পুরনো ছেঁড়া ওয়াগনটি কাঁধে টেনে নিয়ে আবার নতুন সৈন্যদের পেছনে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। তো কেমন একটা অদ্ভুত বিষয় না? 3টা সন্তানকে হারানোর পরেও সে যুদ্ধ থেকে শিক্ষা নেয় না। সে আবারও যুদ্ধ চায়, আবারও যুদ্ধে বিজনেস করতে চায়। তো এই ছিল মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন্স এর মূল ঘটনা। তো নাটকটার মূল বার্তা কি ছিল, কোর মেসেজ কি ছিল? বার্টল ব্রুকট এই নাটকের মাধ্যমে একটি অত্যন্ত নির্মম সত্য তুলে ধরেছেন। সত্যটা কি? যুদ্ধ কোনো সাধারণ মানুষের মঙ্গল বয়ে আনে না, এবং পুঁজিপতিদের এই ব্যবসায়িক যুদ্ধে যারা লাভ খুঁজতে যায় তারা শেষ পর্যন্ত সবকিছু হারায়। এটাই ছিল মূল মেসেজ। মাদার কারেজ যুদ্ধকে বুঝি করে বেঁচে থাকতে চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ একে একে তার 3টি সন্তানকেই কেড়ে নেয়। ব্রেক্ট দর্শকদের এই বার্তা দিতে চেয়েছেন যে যুদ্ধের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে সাধারণ মানুষ এভাবেই শোষিত ও ধ্বংস হতে থাকবে। মানে যুদ্ধ একটা ভালো জিনিস না, এটা ধ্বংস বয়ে আনে। এই কথাটাই এই নাটকের মূল বার্তা বা মূল মেসেজ। তো আমরা কি থিমস গুলো সম্পর্কে জেনে নিই। ওয়ার অ্যাজ আ বিজনেস অথবা ক্যাপিটালিজম, যুদ্ধ একটি ব্যবসা। নাটকের সবচেয়ে বড় থিমই হচ্ছে ক্যাপিটালিজম। মাদার কারেজের কাছে যুদ্ধ হলো মুনাফা অর্জনের মাধ্যম। ব্রেক্ট পুঁজিবাদের নগ্ন রূপ দেখিয়েছেন, যেখানে মানুষের জীবনের চেয়ে পণ্যের লাভ পথিন হিসাব বড় হয়ে দাঁড়ায়। অহরহ এরকম যুদ্ধ আমাদের পৃথিবীতে ঘটেই চলেছে। তো 2 নাম্বার আছে মাতৃত্ব বনাম পুঁজিবাদ, মাদারহুড ভার্সেস ক্যাপিটালিজম। কারেজের মধ্যে 2টি সত্তা যুদ্ধ করে, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে ব্যবসায়ী। প্রতিবারই তার ব্যবসায়ী সত্তা বা লোভ জয়ী হয়, যার মাসুল দিতে হয় তার সন্তানদের জীবনের বিনিময়ে। কারণ আমরা জানি তার 3 সন্তানকেই তিনি যুদ্ধের ময়দানে হারিয়েছেন। 3 নম্বরে হচ্ছে যুদ্ধের ধ্বংসাত্মক প্রকৃতি, দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ ওয়ার। যুদ্ধ মানুষের মানবিক গুণাবলীকে ধ্বংস করে। আইলিফের বীরত্ব, চিজের সততা এবং ক্যাথরিনের দয়া সবকিছুই যুদ্ধে বলি হয়ে যায়। শিক্ষা গ্রহণে ব্যর্থতা, ফেইলিয়ার টু লার্ন। মাদার কারেজ পুরো নাটকে একজন ট্র্যাজিক ক্যারেক্টার, কিন্তু তিনি কেন অ্যানাগোরসিস বা আত্ম উপলব্ধিতে পৌঁছান না বলতো? কেন? আসলে তার মধ্যে এই শিক্ষা গ্রহণের ব্যর্থতাটা কাজই করে না। তিনি সব হারিয়েও আবার যুদ্ধের পেছনে ছুটলেন। ব্রেক্ট চাননি দর্শক কারেজের জন্য সহানুভূতি দেখান, বরং দর্শক যেন কারেজের এই অন্ধত্ব দেখে নিজেরা সচেতন হয়, এটাই তিনি চেয়েছেন। তো এই ছিল মূল থিম বা ঘটনা। আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো কারোর যদি সহজ নোটগুলো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।